আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে লাইভে হাজির হলাম আপনাদের সামনে। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি ফেসবুক পোস্টের মাধ্যমে। তো আপনারা সবাই লাইভে যুক্ত হবেন, লাইভটি দেখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার সাথে এই মুহূর্তে প্রবাস থেকে যুক্ত হবেন সৌদি আরবে যে ভাইটি ছিলেন। আপনারা জানেন যে 17 জন শ্রমিক একটি ছোপা কারখানায় কাজ করছিলেন, সেখান থেকে একজন প্রাণে বেঁচে যায়। সেই ভাইটি আমাদের সাথে লাইভে যুক্ত হবেন। আমি ওনাকেই লাইভে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি, তো আপনারা লাইভটি একটু দেখবেন। ধন্যবাদ সবাই। ইতিমধ্যেই আমাদের যে আজকের অতিথি, যে ভাই সৌভাগ্যবান বলতে হয় ওনাকে, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নেটওয়ার্কের সমস্যার কারণে ওনাকে যুক্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে, এজন্য আমি আপনাদের কাছে জানতে পারছি, আপনারা সময় দিয়ে একটু সহযোগিতা করবেন আর আমার সাথে থাকবেন। কিভাবে লেগেছিল আর কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন সরাসরি প্রবাস থেকে সেই সৌভাগ্যবান ভাইটি। ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই, আহ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার ক্যামেরাটা একটু অন করবেন। আপনাকে দেখা যায় না, যদি ক্যামেরাটা অন করতেন তাহলে একটু দেখা যেত আপনাকে। ভাই ক্যামেরাটা ক্যামেরা তো তো অন অনই আছে। আছে, আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না, আমি তো লাইভে আছি। এখানে তো আমার ক্যামেরার দিক আমাকে দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। তাই? আচ্ছা আচ্ছা, দেখি কোনো প্রবলেম হয়তো বা হয়েছে। আবার রিকোয়েস্ট পাঠান তো সানোয়ার ভাই। সানোয়ার ভাই, শুনতে পাচ্ছেন? সানোয়ার ভাই, শোনা যায় আমার কথা? ভাই দেখতে পাচ্ছেন? ও, আপনাকে তো দেখা যায় না, আমার ক্যামেরা তো অন আছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি। তো আমার এখান থেকে আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাকে দেখা দর্শকরা যাচ্ছে। ঠিক আছে ভাই, দর্শকরা দুজনকে দেখতে পাচ্ছে, সমস্যা নেই। আপনি ওখান থেকে কথা বলেন, আমি এখানে আছি, সমস্যা নেই। আর যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনারা লাইভে যুক্ত হয়েছেন, তারা কি আমাদের দুইজনকে দেখতে পাচ্ছেন কিনা একটু মতামত আপনারা জানাবেন প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের দুজনকে দেখা যাচ্ছে। তো ভাই, এই মুহূর্তে আমাদের সাথে প্রবাস থেকে যুক্ত হচ্ছেন যে ভাই, যে সৌভাগ্যবান ভাই আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে আল্লাহর অশেষ রহমতে, অলৌকিক এক কুদরতের রহমতে উনি বেঁচে গিয়েছেন। উনি আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলবেন। ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে, আপনার নাম, আপনার পরিচয়টা দিয়ে আপনি একটু কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এই ঘটনাটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান, আমার বাড়ি গন্ডগোহালি। আমি ওই কারখানায় কাজ করতাম যে কারখানায় লোক মারা গেছে। জি। আমি শেভ করতে গেছিলাম, এই কারণে আমি বেঁচে গেছি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি এই ঘটনা কখন জানতে পারেন হাবিব ভাই? কোন সময় আমি শেভ আগুনের সূত্রপাত হয়েছিল আর আপনি জানতে পেরেছেন কোন সময়? আর ওই মুহূর্তে যখন আগুন লাগে, ওই মুহূর্তে আপনি কোথায় ছিলেন?
আমি ছিলাম, সেভ করতে গেছিলাম, তখন কোনো আগুন টাগুন কিছু ছিল না। আমার সাথে আমার এক ভাইটিতে ছিল, তার নাম হচ্ছিল রুবেল। আচ্ছা। ওর সাথে কথা বলে গেলাম যে, ও বললো যে আমি আমার বড় ভাই আসলে টাকা নিয়ে আমিও যাবো হচ্ছিল সেভ করতে, তুমি আগে সেভ করে আসো, আমার বড় ভাই আসলে তার কাছ থেকে টাকা নিয়ে আমি সেভ করতে যাব। ও আবার ওর বাড়িতে কথা বলতে লাগলো, আমি বললাম তাহলে তুমি থাকো, আমি সেভ করে আসি। এটা আনুমানিক কয়টার সময় ভাই? সৌদি টাইম কয়টায়, বাংলাদেশ টাইম কয়টায়? একটা দেড়টা, দেড়টা মানে 3:30 বাংলাদেশ। সৌদি টাইম না, এক হচ্ছে দেড়টা একটা এর মাঝখানে। মানে সৌদি টাইম কয়টায়? আমরা অনেকের কাছ থেকে জানলাম যে দেড়টা সৌদি দেড়টায় টাইম এক- রাত এক- 1:30 একটা তিরিশ নাকি আপনার দুপুর 1:30, কোনটা? সৌদি টাইম 1:30, বাংলাদেশ টাইম 3:30। সৌদি টাইম দেড়টা, আর বাংলাদেশ টাইম হচ্ছে 4:30। 3 ঘন্টা। আচ্ছা, 1:30 কি এটা রাত না দিন ভাই? এটা এটা এখন হচ্ছে সকাল, দিন। দিন। আচ্ছা আচ্ছা। হুম। ওই ওই কারখানায়, যে কারখানায় আপনার কাজ করতেন, সেই কারখানায় মোট কতজন শ্রমিক ছিল, আর এই কারখানার মালিক কে ছিল ভাই? মালিক যারা ছিল তারা দুইজনই মারা গেছে, দুইজন মালিক ছিল, দুইজনই আগুনে পুরো মারা গেছে। আর আমরা ওখানে কাজ করছিলাম 17 জন। আচ্ছা, যারা মালিক তাদের বাড়ি কোথায় ছিল? আমি জানতে পারলাম বিভিন্ন সূত্রে যে একজন মালিক রয়েছেন, তার বাড়ি আমাদের আত্রাই উপজেলার খরস্বতী গ্রামে, ওনার নাম সাইফুল। সাইদুল সাইদুল। সাইদুল, আচ্ছা যাই হোক। তো উনিও কি মারা গিয়েছেন? না, ও দেশে আছে, ছুটিতে আচ্ছা গেছে। ও আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছিল, ও দেশে আছে। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় আমরা যেটি জানতে পেরেছি, নিহতের যে পরিবার রয়েছে, পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে বা এমন দাবি করা হচ্ছে যে বাহিরে থেকে দরজায় তালা দেওয়া ছিল, এমন কোনো ঘটনা কি ঘটেছিল, বা এমন কোনো বিষয় কি আপনার জানা আছে যে বাহির থেকে তালা লাগানো ছিল, শ্রমিকরা ভিতরে ছিল? আমার এখানে কারখানার কোনো দরজার সিস্টেম এরকম নাই। আমার এখানে লক সিস্টেম হচ্ছে দরজা। বাইরে আচ্ছা। থেকে ভিতরে থেকে নক ওটা টান দিলে দরজা খুলে বাইরে যেতে পারবে, কিন্তু বাইরে থেকে বাড়ালে চাবি দিয়ে খুলে ঢুকতে হবে। আর না হলে কারো কাছে ফোন দিয়ে বলতে হবে যে ভাই আমি গেটের বাইরে আছি, আপনি খুলে দেন। মানে এইরকম সিস্টেম যে রুমের ভিতর থেকে যদি কেউ বাহিরে বের হতে চায়, সে ও অনায়াসে ও বের হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অনায়াসে বের হতে পারবে, কিন্তু বাইরে থেকে বাইরে থেকে ভিতরে ঢুকতে বাইরে পারবে থেকে, না। হ্যাঁ, বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না। তো যখন আগুন লাগে, তো তারা চাইলে যদি তারা, মানে সুযোগ যদি থাকতো, তাহলে তারা তো এই আপনার দরজার যে আমরা প্রতিবন্ধকতা মানে জানলাম বা শুনলাম যে দরজা লাগানো ছিল, এরকম একটা ঘটনা ঘটছে। তো তারা যদি চাইতো, যদি সুযোগটা থাকতো, তাহলে তো তারা ভিতর হ্যাঁ থেকে বের হতে পারতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সুযোগ পাইলে বেরোতে পারতো। হ্যাঁ। তো ওই সুযোগটা হয়তো বা ওনারা পায়নি। আর আগুনের সূত্রপাত এটা কোথায় থেকে হয়েছে, আপনার যা আপনাদের একটা ধারণা, আপনারা যারা আমার বাইরে আছেন তারা কি ভাবছেন? আমার একটা ধারণা, এটা ইলেকট্রিক শর্ট ছাড়া এই আগুন লাগার নাই। ওই একটাই ধারণা আমাদের ভিতরে। সেটা আপনাদের কারখানার ভেতরেই? হ্যাঁ হ্যাঁ আমি আর একটা বিষয় জানলাম, আপনাদের যে কারখানা, সোফা কারখানা ছিল, তো এই হ্যাঁ কারখানার পাশেই একটি কেমিক্যালের একটি কারখানা ছিল। তো সেখান থেকে নাকি আগুনের সূত্রপাত হয়। তো এই ঘটনা, এই দাবিটা কতটুকু সত্য? এটা একদম বানোয়াট, মিছা কথা। আমাদের কারখানার দুই পাশে দুটা ওয়ার্কশপ ছিল, ওখানে শুধু গাড়ি ঠিক করতো। আচ্ছা। ওই বড় বড় গাড়ি, ওই যে লরি, ট্রাক, এগুলা ওয়ার্কশপ। তো সেখান থেকে আগুনের সূত্রপাত হয়নি, আপনি যতটুকু জানেন বা আপনি জেনেছেন, বা আপনি তো এখনো ওখানে অবস্থান করছেন, তাই না? তো এই যখন আগুন লাগে, আগুনটা নিভানোর জন্য ফায়ার সার্ভিস সহ যেই সার্ভিস গুলো আছে, তারা কি এসেছিল এখানে? সেবিচ থেকে হ্যাঁ শুরু করে সব কিছু? এই ফায়ার আগুনটা সার্ভিস কত ঘন্টা, হ্যাঁ, আগুনটা কত ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে ভাই? আপনি আপনার মতো করে যদি বলতেন। ওই 40-50 মিনিটের ভিতর ওইটা কন্ট্রোলে যাচ্ছে।
নিয়ন্ত্রণে চলে আসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, একটি বিষয়, এই আপনার যে কারখানায় কাজ করতেন, আপনি কত বছর যাবত ওই কারখানাতে শ্রমিক হিসেবে কাজ করেন, বা আপনার সাথে যারা ছিল তারা বেশিরভাগ যারা আত্রায়ের মানুষ, তারা কে হ্যাঁ। কত বছর যাবত কাজ করতো, এই বিষয়টা কি আপনার জানা আছে? তাদের নাম সহ যদি বলতেন। অনেকে 8 বছর, আবার কিছু কিছু লোকের আছে 2 বছর, কিছু লোকের 1 বছর, কিছু লোকের আছে 3 মাস 4 মাস, এরকমও আছে। কিছু লোকের 8 বছর 9 বছরও আছে। আচ্ছা, ওই কারখানাতে, আচ্ছা এই কারখানার কি কোনো বৈধতা ছিল? জি না, কোনো বৈধতা না। তো যারা এভাবে আপনার বাংলাদেশ থেকে জেনে শুনে অবৈধ কারখানায় যায়, তাদের তো জীবনের অনেকটা ঝুঁকি থাকে, তাই না? তো সে বিষয়ে আপনি কি বলবেন, যারা এই অবৈধ কারখানাগুলোতে শ্রমিক হিসেবে কাজ করার জন্য যায়, তাদের জন্য আপনি কি সতর্কবার্তা দিবেন আপনার জায়গা থেকে? আমার বাচ্চা থেকে তো অবৈধ হওয়াই ঠিক না। সৌদি আরব কোম্পানিতে আসার নিয়ম, কোম্পানিতে আসলে কোম্পানির আন্ডারে আকামা দিবে আর কোম্পানির আন্ডারে কাজ করা, এটাই ঠিক। আর আচ্ছা, অনেকে আছে না, আপনাদের, অনেকে আছে যে বেশি টাকা, এখানে কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবো। জি জি, যারা অবৈধ আগামা হয় না, তারা এসে এগুলো জগতে কাজ করে। তারা টাকাও ইনকাম বেশি করতে পারে, এই জন্য এইগুলো পথ বেছে নেই। আচ্ছা। আরেকটি বিষয় ভাই, আপনারা যারা ওই কারখানার শ্রমিক ছিলেন 17 জন, হ্যাঁ, তাদের কার বাড়ি কোথায় ছিল, যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার করতেন। আমরা অনেকেই প্রথম যখন আমরা খবর পেলাম যে 17 জন নিহত হয়েছে, 17 জনের বাড়ি আত্রাই উপজেলায়, কিন্তু আমরা পর্যায়ক্রমে জানতে পারি যে না, অনেকের বাড়ি আত্রায় না, নাটোরে আছে, বাগমারায় আছে, এভাবে বিভিন্ন জায়গা আছে। তো আমাদের আত্রাই উপজেলার কতজন শ্রমিক আছে আপনার ওই ওই কারখানাতে কাজ করতে, কতজন শ্রমিক আর কতজন মারা গেছে, তাদের তথ্যটা যদি আপনি শেয়ার করতেন। আমার এই আত্রায় আছে হচ্ছিল 13, 11, 11 জন, 11 জন ভাই। 11 জন, আর হচ্ছিল বাগমারার আছে 1 জন, আর আচ্ছা, নাটোরের আছে 2 জন, নাটোরের 3 জন। তাহলে টোটাল কত হলো? তাহলে হচ্ছিল কয়জন, 15 জন না? 11 জন, আর 3 জন। আর একটা আছে নওগাঁ। আচ্ছা, নওগাঁ, নওগাঁ, হ্যাঁ। ওই শাহিন নামে যে ভাই, উনি সম্ভবত হ্যাঁ, 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 নওগাঁর, হ্যাঁ, অন্য ভাই, পাওয়া ভাই। যায়নি। শাহিন ভাই, তো জি। আপনার যারা কারখানায় কাজ করতেন, আপনাদের নিয়ম কি ছিল কারখানাতে ঘুমানো, নাকি আপনাদের সবার বাসা ছিল, নাকি আমাদের ওই দিনই আপনারা ওখানে ঘুমাইছেন, এমন কিছু? না, আমাদের কারখানায় কাজ, কারখানায় আমরা ঘুমাই। আপনাদের আলাদা কোনো বাসা নেই যে আপনারা আলাদা কোনো বাসায় ঘুমাবেন বা না, থাকবেন, না, এরকম কোনো আমাদের আমাদের জায়গা নেই? ওরকম কোনো আলাদা কোনো বাসা নেই। আমাদের কারখানারই এক সাইডে রুম আছে। ওই রুমের, ওই আচ্ছা, কারখানার ভিতরেই আলাদা রুম আছে, ওই রুমের ভিতরেই আমরা ঘুমাই। এই কারখানায় তো আপনি কতদিন যাবত কর্মরত রয়েছেন এই কারখানায় ভাই? আমার তো এই কারখানা দেশে আমার 8 মাসের মতো আমি এই কারখানা ছিলাম। 8 মাস। আচ্ছা, এই কারখানার যে আপনার নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে কি আপনাদের কখনো শঙ্কা হয়েছিল যে এই দুর্ঘটনা ঘটতে পারে, আগুন লাগতে পারে, বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে? কারখানার যেই আপনার ব্যবস্থাগুলো থাকে, অনেক সময় অনেক জরাজীর্ণ অবস্থা থাকে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এই রকম কি কোনো কিছু ছিল, বা আপনারা আপনাদের জায়গা থেকে মালিককে কি সতর্ক করেছিলেন? আমাদের এখানে আমি, আমার এই কারখানায় আসায় 8 মাস, তার ভিতরে 2বার হচ্ছিল ওই মোবাইল যে চার্জ লাগাই যে সকেট, ওই ওই জায়গায় হচ্ছিল 2বার আগুন লেগেছিল। এর আগেও 2বার আগুন লেগেছিল? হ্যাঁ, কিন্তু আগুন লেগেছিল, আমরা ওই সময় কাজের টাইম, তো আমরা ওগুলো দেখে পাইছি, সঙ্গে সঙ্গে ওটা ঠিক করে ফেলছি। তো আপনাদের জায়গা থেকে আপনার যে মালিক রয়েছিল, আপনাদের মালিককে কি আপনারা সতর্ক করেননি যে এগুলো জিনিসপত্র, এগুলো যে আমাদের ব্যবহারের জিনিস, এগুলো বৈদ্যুতিক সংযোগ, এগুলো একটু ভালো করেন, উন্নত করেন? মালিক বলতে আমরাই মালিক, আমাদের কোনো সৌদি মৌদি মালিক টালিক নাই। আমরাই ওগুলো 6 মাসের জন্য কন্ট্রাক্ট নিয়ে আমরাই ওগুলো চলো আমরাই ইয়ে করি, কাজ করি।
আচ্ছা আর কারখানার দায়িত্ব ছিল হচ্ছিল 2 জন, যারা হচ্ছিল মেন। সেই দুজনের বাড়ি, একজনের বাড়ি তো আত্রাই উপজেলায়, আর একজনের বাড়ি কোথায় ছিল ভাই? আর এক জেলায় হচ্ছে আমাদের গ্রামের ছিল মোহন। ও, আপনাদের গ্রামে যে মোহন ভাই মারা গিয়েছেন উনি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার চোখে দেখা অনুযায়ী এই ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ কি হতে পারে আপনি মনে করেন? যে এই যে বড় একটি দুর্ঘটনা ঘটলো, এতজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটলো, এতজন মানুষ মারা গেল, এটার মূল কারণ কি হতে পারে? আপনি আপনার মতো করে যদি দর্শকের উদ্দেশ্যে ব্যাখ্যা করতেন। এখন আমি এটা কিভাবে ব্যাখ্যা দিব ভাই? এখন না, কিভাবে এখন এটা নসিবে মানে কি কি এটা এখন নসিবে আছে তাই এটা হয়ে গেছে ভাই। তাছাড়া তো এটা কেমনে ব্যাখ্যা দিবেন? এটা কপালে ছিল তাই হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। সেটা তো অবশ্যই, মানে কারণটা কি হতে পারে আমি সেটা বলছি আপনাকে, যে কি কারণে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা ওই ঘটেছে। কারণটা ওই যে ওটাই ইলেকট্রিকের ওই ওই মাঝে মাঝে ওই যে আমি 8 মাসে 2বার দেখা দিছে ওই যে আগুন লাগা। জি। এরকম আমার সন্দেহ যে এরকম ইলেকট্রিক থেকেই এরকম কিছু হয়েছে। আচ্ছা, আগুন নিয়ন্ত্রণ করার জন্য কোনো আপনার ইয়ে ছিল না ভাই, কোনো ব্যবস্থা ছিল না আপনাদের কারখানায়? আমাদের কারখানায় ওইগুলো ব্যবস্থা ছিল, কিন্তু আমরা তো সব ঘুমাই, আমরা রাতে কাজ করি, দিনে ঘুমাই। আপনারা রাতে কাজ করেন কেন, দিনে কাজ করেন না কেন ভাই? এই এই কারখানার জগতে যত কারখানা আছে সবাই রাতে কাজ করে, দিনে কেউ কাজ করে না। এটার কারণটা কি? গরমের জন্য, অতিরিক্ত গরম সৌদি আরব, এই জন্য আচ্ছা, গরমের জন্য রাতে কাজ করা হয়। আচ্ছা, আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে। আর যারা যারা মারা গেছে তাদের লাশ দেশে আনার জন্য কি কি কার্যক্রম আপনারা ওখান থেকে নিয়েছেন, কি কি পদক্ষেপ নিয়েছেন আপনারা যারা আছেন? আপনার সাথে ছানোয়ার ভাই রয়েছেন, তো ছানোয়ার ওই ভাইয়ের কাছে একটু তার ভাই শুনতে চাই। আছে, ছানোয়ার ওই ভাই, সবকিছু বলতে পারবে, জি, সবকিছু। আসসালামু আলাইকুম। জি, ছানোয়ার ভাই, এই লাশগুলো আসসালামু আলাইকুম দেশে, ভাই। ওয়ালাইকুম সালাম, লাশগুলো দেশে পাঠানোর জন্য আপনারা ওই জায়গা থেকে কি কি পদক্ষেপ নিয়েছেন, যদি আপনি আপনার মতো করে এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। কালকে রাতে আমরা যখন ওখানে সবাই উপস্থিত হলাম, হওয়ার পরে আমাদের এখানকার অধিকাংশ খাজুরা আমাদের আত্রায়ের প্রায় অনেকজন গেছি ওখানে। তো এখানকার যাওয়ার পর ওখানে তো কথা বলার মতো কোনো ওয়ে নাই, কারণ এই জিনিসটা অবৈধ, বুঝতে পারছেন। আর এখানে জি, বছরে একবার দুইবার আগুনটা লাগেই। গত বছরও লাগছে, তার আগের বছরও লাগছে, হয়তো এই বেঁচে যায় আরেকজনেরটা লাগে, ঠিক এইরকম। আচ্ছা, তো তারপরে আমাদের এখানে আর কথাবার্তা বলার পর এদের দুজনকে আমি রুমে নিয়ে এসেছি আমার বাসায়। নিয়ে আসার পরে ঠিক ওই সময় আমাদের আত্রাই উপজেলার মাননীয় ইউনূস স্যার ওখানে নাকি গন্ডগোল গেছিলেন। তো উনি জি, ডাইরেক্ট কথা বললেন আমার সঙ্গে, কথা বলে আমার নাম্বারটা নিলেন, নিয়ে বাংলাদেশ এম্বাসিকে ডাইরেক্ট দিয়ে দিলেন, আর ওনাদের নাম্বারটাও আমাকে দিলেন কথা বলার জন্য আর আর এই লাশগুলোর ব্যবস্থা করার জন্য। তো ম্যাক্সিমাম ইউনূস স্যারের সঙ্গে কথা বলার 20 মিনিট পরেই বাংলাদেশি এম্বাসির সঙ্গে কথা হলো। ওরা ডাইরেক্ট বললো যে তোমরা স্পটে আসো। আমরা স্পটে গেলাম 3-4 জন মিলে। যাওয়ার পরে সবকিছু বিস্তারিত শুনে আমাদের কাছ থেকে যে লিস্টটা নিল, যে কতজন, অ্যাকচুয়ালি কারেক্ট নিউজটা কতজন মারা গেছে আর কতজন, সবার ঠিকানাটা আর কি। নিউজটা নেওয়ার পর আমাদেরকে বলল যে আমাদের সঙ্গে ইয়েতে যাওয়ার জন্য আর কি, ওই মেডিকেলে মেডিকেলে যাওয়ার জন্য, লাশের ওখানে। তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর লাশগুলোর নামালো, কিন্তু আমাদেরকে করতে দিল না। হলো আজকে বললো যে আজকে করতে দিবে না, শনাক্তকরণ করার জন্য আর কি। ঠিক জি, আছে, লাশগুলো মানে মোট 16টা লাশের ভিতর 8টা লাশ একদম ভয়াবহ, মানে অগ্নিকাণ্ড হয়েছে, যেগুলোর লাশটা আর কি চিনতে অনেক প্রবলেম হইতেছে, মানে জি। চিনা যাবে না। এমনকি ডিএনএ টেস্ট অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই করতে হবে। আর 8টা ভালো আছে আমাদের, বিশেষ করে আত্রাই থানার যেগুলো আছে এগুলোর আর কি গন্ডগোল, এগুলো একটু কম আগুন লাগছে। এখানে দুইটা দুইটা মাসনা, তো 2 শিফটে থাকে, 2টা ঘর, এজন্য একটাতে বেশি, যেখানে আর কি অগ্নিকাণ্ডটা হয়েছে ওখানে বেশি, ওদের বেশি সমস্যা।
আচ্ছা, লাশ তো কি আপনারা চিনতে পেরেছেন? 2-4 জনের লাশ যে আমাদের আত্রাই উপজেলার যারা আমাদেরকে তাদের লাশ? দেখা আমাদেরকে দেখা করতে দেয় নাই, আমাদের বলছে আজ, হয়তো আজকে না হলে আগামীকাল ওখানে যাব, আমাদেরকে ডাকবে। আর বাংলাদেশ এম্বাসির বড় ভাইরা অনেক আমাদেরকে ইয়ে দিছে, অনেক আপসেট, এবং একটা আশা দিছে যে অতি তাড়াতাড়ি তোমাদের কাজটা শেষ করব, ইনশাল্লাহ দোয়া রাখো। আর বাংলাদেশের সরকারের কাছ থেকে ইনশাল্লাহ কিছু সহজ সাহায্য সহযোগিতাও ইনশাল্লাহ কিছু এনে দিবে, ইনশাল্লাহ এটাই বলছে। আচ্ছা, ধন্যবাদ। তো সানোয়ার ভাই, আরেকটি বিষয় জানতে চাই যে এই লাশগুলো দেশে পাঠানোর জন্য কতদিন সময় লাগতে পারে কার্যক্রম শেষ হলেও? উম, ভাই ইনশাল্লাহ ওনারা যেটা বলছে যে সবকিছু কমপ্লিট থাকলে কিছু ডকুমেন্ট এখানে দিতে হবে, যেমন ওই যে পরিচয়পত্র বা আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের জি, কপি যদি থাকে, তাহলে হয়তো জি। 7 দিন বা এরকম সময়ের ভিতরে এদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাতে আমরা ধরে নিতে পারি 7 থেকে 10 দিন বা 15 দিনের ভিতরে লাশগুলো দেশের মাটিতে চলে আসবে, এখানে তাই না ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, এখানে হয়েছে কি, মানে 16 জন তো, 16 জন তো, এটাই হয়েছে প্রবলেম। হ্যাঁ। জি। আর যদি 2-1 জন হয়তো রিসেন্ট 4-5 দিনের ভিতর হয়ে যেত, আমরা আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই শেষ হবে। ওনারা অনেক আগ্রহ দেখাইছে, বাংলাদেশ এম্বাসির লোক ভাইগুলো যারা ছিল। হ্যাঁ, আরেকটি বিষয় সানোয়ার ভাই, জি আপনি ভাই। তো দীর্ঘদিন যাবৎ এই সোফা কারখানায় আছেন আমি জানি। তো সোফা কারখানায় যারা কাজে যায়, তো বাংলাদেশ থেকে এই ধরনের কারখানায় যাওয়া কতটা যৌক্তিক? আর এর আগেও আমরা জেনেছি বা জানি আমাদের আত্রাই উপজেলায় কিন্তু এই সোফা হ্যাঁ হ্যাঁ কারখানার আগুনেই কিন্তু কয়েকজন মানুষের প্রাণ চলে গেছে। হ্যাঁ ভাই, এটা একটা সেটা ভালো কথা বলছেন। 2024-2023 সালে নাগাদ সম্ভবত। তো এই বিষয়ে আপনি কি বলবেন, যারা এই আমি ছোপা কারখানায় কাজে যায়? তারপরে আমি আরেকটি বিষয় জানতে পারলাম যে যেই 16 জন নিহত হয়েছে, তাদের মধ্যে কয়েকজন অবৈধ ভাবে ওখানে আছে, কি তাদের লাশটা নাকি দেশে ফিরে পাঠাতে কিছু বিলম্ব হতে পারে। তো সেই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন। এট ফার্স্ট আপনি যেটা বললেন ফাহিম ভাই, সেটা হইতেছে আপনি যে বললেন অনেকবার, শুধু একবার না, আমি 2013-তে আসছি। আমার দেখা মতে একবার এক অগ্নিকাণ্ডে মারা গেছিল আমাদের আত্রাই থানারই 4 জন, তারপরে হুম। আবার 5 জন, আবার দাম্মামে আবার মারা গেছিল 5-6 জন, মানে যত হয়েছে। কিন্তু এবারেরটা অতুলনীয়, এবারেরটা মাপ ছাড়া। 5 জন, 4 জন, 3 জন কয়েক স্টেপে মারা গেছে, কিন্তু এবারেরটা একদম মানে পরিকল্পনার ভয়াবহ বাইরে। একটা মানে অবস্থা, কল্পনা হ্যাঁ। ভয়াবহ একটা অবস্থা। আর যেটা বলি, এটা হইতেছে সৌদি আরব ভাই, এই যে যে কারখানা আর কি, যেগুলো লিগালি যদি করতে যান, এটা অনেক টাকা পয়সার ব্যাপার। এখানে আচ্ছা, রুকসা মানে আমাদের লাইসেন্সটা করতে গেলে একটু সাইটও হয়, একটু দূরেও হয়, মানে এখান আচ্ছা, থেকে আধা ঘন্টা দূরে হয়। আর আর এগুলো যারা আছে তাদের 10 মিনিটের রাস্তা আর কি, মার্কেট থেকে ওদের। আর আচ্ছা, এদের যে কাগজটা, লাইসেন্সটা, এখানে যারা আছে এদের লাইসেন্সটা হয় না। আর যাদের লাইসেন্স করতে হয়, অনেক অনেক টাকা পয়সার ব্যাপার, যেমন 1.5 লক্ষ 2 লক্ষ রিয়াল লাগে। আর এখানে যারা কারখানা আছে, অনলি 30-40 হাজার, 6 মাসে আর কি, 40 হাজার 50 হাজার হলেই অ্যাডভান্স, 6 মাসে 40-50 হাজার হলেই আপনি ভাড়া পাওয়া যায়। তো আচ্ছা। বাঙালি তো আপনি বলছেন যে লোকটাই বেশি, ওই জীবনের রিস্ক নিয়ে আমরা এগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ। আরেকটি বিষয় ভাই, যেটি আমি জানতে চাইলাম যে যেগুলো লাশ পুড়ে গেছে তাদের মধ্যে অনেকে নাকি আপনার আহ, অবৈধ ছিল, তাদের কাগজপত্র ছিল না। তো সে হ্যাঁ, বিষয়টি এটা যদি যেটা বললেন, এটা কি ম্যাক্সিমাম ঠিক? আপনার 16 জন না, 16 জন যে মারা গেছে, আমিও প্রায় যাচাই করে দেখছি যে ম্যাক্সিমাম 8 বা 9 জনার হয়তো বা সমান সমান হবে, যে কাগজ আছে 8 জন 9 জনার, আর বাদ বাকি গুলোর নাই। ঠিক এরকমটা হবে। ওই যে তো মোহন আর তাদের লাশ, ইয়ে যে 2 ভাই, ওদের 2 ভাইয়েরই কাগজ নাই। আরো যেগুলো বেশিরভাগই কাগজ নাই, অর্ধেক আচ্ছা, অর্ধেক হবে। তাদের লাশ কি দেশে ফেরাতে কোনো ধরনের সমস্যা হবে নাকি পাঠাতে ওখান থেকে? এরকম একটা দুর্যোগের সময় আর বাংলাদেশ এম্বাসি ভাই পারে না এমন কোনো কিছুই নাই। হ্যাঁ,
যদি আচ্ছা বাংলাদেশ এম্বাসি যদি আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ কোনো কিছু মানে অসুবিধা হবে না। আচ্ছা। তো যাই হোক, নিহতের যে পরিবার, আপনার কি বলতে চান হ্যালো, নিহতের পরিবার জন্য একটু বলবেন? কি বলবো এই ভাই, বলে একটাই কাজ শেষ করবো। তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার মতো কোনো নেই। জাস্ট একটা বলবো যে তাদের জন্য দোয়া করতে। আমরাও হ্যাঁ, তো অনেক শোকাহতের ভিতরে পড়ে গেছি ভাই। মানে হ্যাঁ। দিনে একবার দুবার তাদের সঙ্গে দেখা হইতো, একই সঙ্গে চলাফেরা, খাওয়া দাওয়া কতদিন থেকে। আল্লাহ যে সকল প্রবাসী যারা শোকাহত তাদের সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে, এতটুকু। তো ঠিক আছে, যারা যারা লাইভে যুক্ত ছিলেন, লাইভ দেখলেন, আর আপনারা সবকিছু জানতে পারলেন মোটামুটি। ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া যে হাবিব ভাই আপনাদেরকে সবকিছুই কম বেশি জানিয়ে দিয়েছে যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল। আর ওই কারখানাতে, কারখানায় এটা হয়েছে কি, হ্যাঁ ভাই। কারখানার তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, এই প্রার্থনা করি। আর নিহতের পরিবারদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক, এই বলে আমি আমার লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে নিহত এবং তার পরিবারদের জন্য দোয়া করবেন। আমাদের আত্রাই উপজেলায় এর আগেও এমন অনেক ঘটনাই ঘটেছে। আর যারা প্রবাসে যাবেন, অবশ্যই একটু সচেতনতা অবলম্বন করে প্রবাসে যাওয়ার চেষ্টা করবেন। কারণ জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই, জীবন একটাই। জীবন যদি চলে যায় সবকিছু শেষ। জীবনে যদি বেঁচে থাকেন অনেক কিছুই করা সম্ভব। তো বেঁচে থাকাটাই বড় কথা। মৃত্যু কিচ্ছু না, মৃত্যু চোখের পলকে হয়ে যায়। তো বেঁচে থাকলে টাকার অভাব আছে তাই বলে এই না যে আগুনে ঝাঁপ দিতে হবে। তো যারা প্রবাসে যান বা যেতে চাচ্ছেন, অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে, ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে যাবেন। কারণ আমরা চাই না আত্রায়ের তথা বাংলার মানুষের বা পৃথিবীর কারো এইভাবে প্রাণহানি ঘটুক। যার হারায় সেই বোঝে যে স্বজন হারানোর কত শোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিহত এবং তার পরিবারদের জন্য আপনারা অন্তরস্থল থেকে দোয়া করবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।